বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। হ্যালো এভরিওয়ান। ফিলিপ সাহেবের সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় নামকরা ব্যারিস্টার মিস্টার গুহের বাড়িতে একটি বৈকালী চায়ের সভায়। কিন্তু মৌখিক পরিচয়ের আগেই ফিলিপ সাহেব খবরের কাগজে পাঠ করছিলেন বিমল ও আমার খ্যাতির কাহিনী। সুতরাং মৌখিক পরিচয়ের পালা সাঙ্গ হতেই ফিলিপ সাহেব উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, বিমলবাবু, কুমারবাবু, এই গোটা পৃথিবীটার উপরে আমি সারা জীবন ছুটোছুটি করে বেরিয়েছি বটে, কিন্তু আপনাদের সামনে আমি হচ্ছি ওই চাঁদের কাছে জোনাকির মতন তুচ্ছ। হ্যাঁ মিস্টার ফিলিপ, আপনি নিজেকে এতটা ছোট মনে করছেন কেন? আরে করব না বলেন কি? আমার দৌড়দৌড়ি তো কেবল মানুষের চেনাশোনা পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আপনারা বারবার দেখেছেন অজানা পৃথিবীর গুপ্ত রহস্য। এমনকি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে গিয়েও আপনারা হানা দিতে ছাড়েননি। আপনাদের অগম্য স্থান বোধহয় ত্রিভুবনের কোথাও নেই। আরে না না মিস্টার ফিলিপ, এখনো ওই পাতাল রাজ্যটা দেখবার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু দেখবার ইচ্ছা আমাদের 16 আনাই আছে। সেখানে বিনয়বাবুও হাজির ছিলেন। তিনি বললেন, তোমার এইসব উদ্ভট ইচ্ছেকে আমি ভয় করি বিমল। মাঝে মাঝে আমার সন্দেহ হয় কোন দিন তুমি হয়তো জমালয়ে বেড়াতে যাবার বায়না ধরে বসবে। হ্যাঁ, সর্বনাশ, আমি অভিমন্যুর মতো বোকা নই বিনয়বাবু। যে দেশে ঢুকলে আর বেরোবার পথ খুঁজে পাওয়া যায় না, সে দেশে যাবার নাম আমি কোনোদিনই মুখে আনবো না। ইতিমধ্যে খাবার ও চা এলো। ফিলিপ সাহেব চা পান করতে করতে তার দেখা নানান দেশের গল্প বলতে লাগলেন। কখনো হিমালয়ের তুষার ঝটিকার কথা, কখনো অনন্ত তুষারের স্বদেশ সুমেরু ও কুমেরুর কথা, কখনো গোবি সাহারার অগ্নিময় বালুকা সাগরের কথা, এবং কখনো আফ্রিকার অজ্ঞাত সূর্য করহারা নিবিড় অরণ্যের কথা। নানান দেশের নানান জাতের অদ্ভুত মানুষ ও তাদের রীতিনীতি এবং বন্ধুত্ব শত্রুতার কথা, অদেখা ও না শোনা সব জীবজন্তুর রোমাঞ্চকর কথা তার মুখে শুনতে শুনতে আমাদের চির উৎসাহী মন আবার যেন ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়বার জন্য ছটফট করতে লাগলো। ফিলিপ সাহেব সর্বশেষে বললেন, যখনই যে দেশ দেখবার স্বাদ হয়েছে তখনই আমি সে দেশে ছুটে গিয়েছি, কিন্তু ইচ্ছা সত্ত্বেও একটি দেশ আজও আমার দেখা হয়নি। কেন? ভয়ে। ভয়? কিসের ভয়? তা ঠিক জানি না, তবে সে দেশ দেখতে গিয়েও ভয়ে পালিয়ে এসেছি বটে। বিমলের কৌতূহল অত্যন্ত জাগরিত হয়ে উঠল। কিসের ভয় তা জানেন না, তবু পালিয়ে এসেছেন? আপনারা এলডোরাডোর নাম কখনো শুনেছেন? এলডোরাডো বলতে বোঝায় সোনার দেশ। 16 শতাব্দীতে স্পেনের সেনাপতি পিজারো দক্ষিণ আমেরিকা থেকে ফিরে এসে সর্বপ্রথমে এই এলডোরাডোর সন্ধান দেন। তারপরেও শত শত লোক এই সোনার দেশের খোঁজে অগ্নিদগ্ধ পতঙ্গের মতন ছুটে গিয়েছে বটে, কিন্তু তাদের সার হয়েছে কেবল কাদা মাখাই। আজ পৃথিবীর সকলেই জানে এলডোরাডো হচ্ছে কল্পিত স্বপ্ন মাত্র। তার অস্তিত্ব এ দুনিয়ায় কোথাও নেই। এলডোরাডোর কথা স্বপ্ন কাহিনী নয়। অবশ্য সে দেশটা যে সোনা দিয়ে তৈরি এমন অসম্ভবের কথা আমি বলতে চাই না, কিন্তু দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রাজ্যে এমন এক গুপ্ত দেশের অস্তিত্ব আছে যার বিপুল ভাণ্ডারে মিলবে অফুরন্ত সোনা দানা আর অমূল্য ধনরত্ন। পিজারো হয়তো এলডোরাডো বলতে সে দেশকেই বুঝিয়েছিলেন। মিস্টার ফিলিপ, এলডোরাডো নিয়ে আমি কোনো তর্কই করব না, নামে কি আসে যায়। কিন্তু কোন দেশ থেকে আপনি ভয় পেয়ে পালিয়ে এসেছিলেন আমাকে সেই কথা বলুন। তাহলে আগে আমাকে ইতিহাসের 2-1 পাতা উল্টাতে হয়। আচ্ছা, গল্পের আসরে ইতিহাস কি আপনাদের পছন্দ হবে? এলডোরাডোর গাঁজার ধোঁয়ার চেয়ে ইতিহাস আমার বেশি ভালো লাগবে। ফিলিপ সাহেব আগে তার পাইপে তামাক ভরে অগ্নি সংযোগ করলেন, তারপর 2 পা ছড়িয়ে চেয়ারে আর হয়ে পড়ে বলতে লাগলেন, আর যারা সারা আমেরিকার কর্তা হয়ে বসেছে, আসলে তারা আমেরিকার আধুনিক পোষ্যপুত্র ছাড়া আর কেউ নয়। পণ্ডিতেরা প্রমাণ করেছেন
আমেরিকার প্রাচীন ও প্রথম সন্তানরা এসেছিল এশিয়া থেকে। কোন পথ দিয়ে তারা এসেছিল তারও সন্ধান পাওয়া গেছে। উত্তর পশ্চিম আমেরিকা এবং উত্তর পূর্ব এশিয়ার মধ্যে আছে বেরিং প্রণালী। এখানে আমেরিকা ও এশিয়ার ভিতরে ব্যবধান হচ্ছে মাত্র 40 মাইল। প্রচণ্ড শীতের সময় প্রণালীর জল যখন জমে বরফ হয়ে যায়, তখন এশিয়ার মানুষ অনায়াসেই পদব্রজে আমেরিকায় গিয়ে হাজির হতে পারে। এশিয়ার সঙ্গে আমেরিকার এই যোগ সাধন হয় হাজার হাজার বছর আগে। আমরা আমেরিকার আদিম বাসিন্দা রেড ইন্ডিয়ান বা লাল মানুষদের অসভ্য বলে মনে করে থাকি। এ বিশ্বাস ভুল। লাল মানুষরা একসময় সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করেছিল এবং এখানেও এক এক যুগে হয়েছিল এক এক জাতীয় সভ্যতার উত্থান ও পতন। তাদের নাম হচ্ছে প্রাচীন মায়া যুগ, পরবর্তী মায়া যুগ, টলটেক যুগ, অ্যাজটেক যুগ ও ইনকা যুগ। এইসব বিভিন্ন যুগে লাল মানুষরা আমেরিকার দিকে দিকে সভ্যতার এবং স্থাপত্যের ও ভাস্কর্যের যে সকল বিরাট নিদর্শন রেখে গিয়েছে, প্রাচীন মিশর প্রভৃতি দেশের বহু প্রশংসিত কীর্তির চেয়ে তাদের মূল্য কম নয়। 16 শতাব্দীতেও স্পেনীয় দস্যুরা যখন আমেরিকা আক্রমণ করেছিল, তখন তারা অ্যাজটেক ও ইনকা সাম্রাজ্যের সভ্যতা ও ঐশ্বর্য দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল। 1519 খ্রিস্টাব্দে হার্নান্ডো কর্টেজ দস্তুর মতো বিশ্বাসঘাতকতা ছলনার দ্বারা অ্যাজটেক সম্রাট মন্টিকুজোমাকে পরাজিত করে গোটা মেক্সিকো কেড়ে নেয়। তারপর 1530 খ্রিস্টাব্দে আসে আর এক নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক দস্যু, তার নাম ফ্রান্সিসকো পিজারো। দক্ষিণ আমেরিকার বর্তমান কলম্বিয়া, ইকুয়াডোর ও পেরু প্রভৃতি দেশ তখন ইনকা সাম্রাজ্যের অন্তর্গত ছিল এবং সাম্রাজ্যের বিস্তার ছিল চওড়ায় 500 মাইল আর লম্বায় 2700 মাইল। পিজারো মাত্র 168 জন সৈনিক নিয়ে পেরু আক্রমণ করতে এসে দেখে ইনকা সম্রাট আটাহুয়ান্না 40,000 সৈন্য নিয়ে তার জন্য অপেক্ষা করছেন। পিজারো বুঝল তার অকিঞ্চিতকর ফৌজ তুচ্ছ নদীর মতো ইনকাদের সৈন্য সাগরে তলিয়ে যাবে। তখন সে এক নীচ কৌশল অবলম্বন করল। বন্ধুত্বের ভান করে সম্রাট আটাহুয়াল্লার কাছে সাদর আমন্ত্রণ পাঠালো। সম্রাটের দুর্ভাগ্য, সরল বিশ্বাসে তিনি পিজারোর আমন্ত্রণ গ্রহণ করলেন। ফলে তিনি হলেন দুরাত্মা পিজারোর হাতে বন্দী। সম্রাট ও প্রধান নেতা শত্রু হস্তগত। ইনকা সৈন্যেরা হতাশ হয়ে পরাজয় স্বীকার করে পালিয়ে গেল। এইবারে আমাদের আসল কাহিনীর আরম্ভ। ইনকাদের রাজধানীর নাম কুচকো, অর্থাৎ সূর্যনগরী, দ্য সিটি অব দ্য সান। পিজারো যখন বন্দী সম্রাটকে নিয়ে সূর্যনগরী দখল করে বসল, তখন দেশের চারিদিকে উঠল হাহাকার। সাম্রাজ্যের নানা দিক থেকে দলে দলে লাল মানুষ তাল তাল সোনার বস্তা নিয়ে ছুটে আসতে লাগল। ইনকাদের দেশ ছিল সোনার খনির জন্য বিখ্যাত। লাল মানুষরা বুঝেছিল সেই সোনার লোভেই এসেছে স্পেনীয় দস্যুর দল। তাই তারা চেয়েছিল রাশি রাশি স্বর্ণের বিনিময়ে ইনকা সম্রাটকে উদ্ধার করতে। সোনা স্তূপ নিয়ে লাল মানুষেরা শত্রু শিবিরে আসতে আসতে হঠাৎ একদিন খবর পেলে পাপিষ্ঠ পিজারো তাদের সম্রাটকে হত্যা করেছে। যারা সোনার তাল নিয়ে আসছিল তারা তৎক্ষণাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। স্পেনীয়রা আর তার কোনো সন্ধানই পেলেন না। কিন্তু স্থানীয় লাল মানুষরা আজও আসল খবর জানে। অ্যান্ডিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকার হিমালয়। উত্তর দক্ষিণে তার বিস্তার হচ্ছে 4500 মাইল। তার উচ্চতম শিখরের উচ্চতা 22,900 ফুট। ইকুয়াডোরে এই পর্বতমালার অন্তর্গত একটা পাহাড় আছে, তার নাম হচ্ছে স্লাঙ্গান্টি। তারই মধ্যে কোন স্থানে আছে ইনকাদের বিপুল গুপ্তধনের বিরাট ভাণ্ডার। শোনা যায় পৃথিবীর আর কোথাও এক জায়গায় অত সোনার তাল নেই, কিন্তু সেখানে যাবার গুপ্তপথ জানে কেবল এক জাতের লাল মানুষ। আজ পর্যন্ত তারা শ্বেতাঙ্গদের বশ মানেনি বা পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসেনি।
বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিজেদের পর্বত রাজ্যের মধ্যে বাস করে। তারা কিছুতেই শ্বেতাঙ্গদের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি নয়। কোনো শ্বেতাঙ্গ তাদের পর্বত রাজ্যের মধ্যে ঢুকলে আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। এই পর্বত রাজ্যকে ইনকা সাম্রাজ্যের পূর্ব রাজধানীর নামানুসারে সূর্যনগরী বলে ডাকা হয়। গত 400 বছরের ভিতরে বহু স্বর্ণলোভী শ্বেতাঙ্গ সূর্যনগরীর সন্ধানে যাত্রা করেছে, কিন্তু পরে তাদের আর খোঁজই পাওয়া যায়নি। এই অ্যান্ডেস পর্বতমালার এক স্থানে আরুবাকো ইন্ডিয়ান নামে এক জাতের লাল মানুষ বাস করে। বছরের অন্যান্য সময়ে তারা আধুনিক সভ্য জগতের চোখের সামনেই থাকে বটে, কিন্তু একটা নির্দিষ্ট তারিখে কিছুকালের জন্য দল বেঁধে অরণ্য পর্বতের মধ্যে কোথায় নিরুদ্দেশ হয়ে যায় কেউ তা জানে না, তারাও কাউকে বলে না। অনেক খোঁজখবর নিয়ে আমি শেষে 2-4টে তথ্য সংগ্রহ করতে পেরেছি। আরুবাকো লাল মানুষেরা নাকি প্রতি বৎসরই নির্দিষ্ট সময়ে ওই গুপ্ত সূর্যনগরীতে গমন করে। তারা সেখানকার দেবালয়ে ইনকা সাম্রাজ্যের পূর্ব গৌরব ফিরিয়ে আনবার জন্য প্রার্থনা করতে যায়। আমি একদিন স্থির করলাম গোপনে আরুবাকোদের অনুসরণ করে সূর্যনগরীর রহস্য ভেদ করব, পাছে তাদের সন্দেহ হয়। সেই ভয়ে আমি আগে আমার অনুগত 4 জন লাল মানুষকে গুপ্তচর রূপে আরুবাকোদের পথে পাঠিয়ে দিলাম, কিন্তু সেই যে তারা গেল আর তাদের দেখা পেলাম না। তারপর যথা সময়ে আরুবাকোরা আবার স্বস্থানে ফিরে এলো, তবু গুপ্তচররা এলো না। আমার বিশ্বাস তাদের কেউ আর বেঁচে নেই। এই ঘটনার পর আমি সূর্যনগরীর রহস্য নিয়ে আর কোনো মাথা ঘামাইনি। বলুন, আমি কি অকারণেই ভয় পেয়েছি? নিশ্চয়ই নয় মিস্টার ফিলিপ, আপনার অবস্থায় পড়লে আমিও সেখান থেকে পালিয়েই আসতুম। আমি কিন্তু পালিয়ে আসতুম না। আসতেন না? তার মানে? আমি হলে সূর্যনগরী না দেখে ফিরেই আসতুম না। তাহলে একটা নতুনত্ব হতো বটে। দক্ষিণ আমেরিকায় বাঙালির অ্যাডভেঞ্চার এ একটা কল্পনাতীত ব্যাপার। না মিস্টার ফিলিপ, মোটেই কল্পাতীত নয়। ইকুয়াত্তরের পাশেই হচ্ছে ব্রাজিল রাজ্য। গেল শতাব্দীতেই একটি অসহায় গরিব বাঙালির ছেলে অ্যাডভেঞ্চারের লোভে ওই ব্রাজিলে গিয়েই কর্নেল সুরেশ বিশ্বাস নামে রীতিমতো অমর হয়ে আছেন। ঠিক ঠিক ঠিক, আমারই ভুল হয়েছে। কিন্তু বিমলবাবু, আপনি যা বললেন সেটা কি আপনার মনের কথা? আমি যদি সূর্যনগরীর সন্ধানে যাত্রা করি, তাহলে আপনি কি আমার সঙ্গী হতে রাজি আছেন? নিশ্চয়ই রাজি আছি। বিমল সূর্যনগরে যেতে রাজি আছে শুনে ফিলিপ সাহেব বিস্ফারিত চোখে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বাঁ হাতে মুখ থেকে পাইপটা খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে ডান হাতটা বাড়িয়ে দিয়ে আনন্দিত স্বরে বললেন, আমার হাতে হাত দিন বিমলবাবু। আপনার মতন সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে আমি আবার নির্ভয়ে ইকুয়াডোরে যাত্রা করব। আচ্ছা মিস্টার ফিলিপ, আপনাদের দল থেকে আমি বাদ পড়ে যাব না তো? বিলক্ষণ! আপনাদের খবর যে রাখে সেই তো জানে যে আপনারা দুজনে অভেদাত্মা। হ্যাঁ, কি সর্বনাশ! বিমল, বিমল, তুমি কি বলছো? আবার গুপ্তধন, আবার নিরুদ্দেশ যাত্রা? বিনয়বাবু, চুম্বক যেমন লোহাকে টানে, আমাদের সঙ্গে গুপ্তধনেরও বোধ হয় তেমনই কোনো যোগ আছে। ছি ছি ছি, এত লোক ভালো নয়। কেবল টাকার স্বপ্ন দেখবার জন্যে নিশ্চয়ই পৃথিবীতে মানুষের সৃষ্টি নয়। হ্যাঁ, আপনার মুখে এ কথা শুনে দুঃখিত হলুম। এতদিনেও আপনি আমাদের চিনতে পারলেন না। গুপ্তধনের দোহাই দিয়ে আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়তে চাইছি বটে, কিন্তু টাকার দুঃস্বপ্ন একবারও দেখিনি। আপনি কি জানেন না আমাদের রক্তে মেশানো আছে দুর্গম পথের নেশা, অজানা বিপদের টান আর অদেখা নতুনের আনন্দ। নরম ফুল বিছানায় শুয়ে তন্দ্রায় এলিয়ে আমরা দুর্লভ মানব জীবনের মূল্যবান দিনগুলোকে ব্যর্থ করে দিতে চাই না। আমরা গতিশীল করে তুলতে চাই এর প্রতিটি মুহূর্তকে। আমরা দেখতে চাই যা দেখিনি, আমরা শুনতে চাই যা শুনিনি, আমরা লাভ করতে চাই যে নতুনকে আজও পাইনি তাকে। নিত্য নতুন পথ, নিত্য নতুন দৃশ্য,
নিত্য নতুন গতির ছন্দ। এ বিশ্বকে ভালো করে ভোগ করতে চাই বিনয়বাবু। টাকার লোভে আমরা কোনোদিনই পাগল হইনি। বিনয়বাবু, আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি। ভারতবর্ষ আজ যে জীবনের যাত্রাপথে এতটা পিছিয়ে পড়েছে, এর কারণ এখানকার লোকেরা আজ অবলম্বন করতে চায় বেশি প্রসন্ন হবে এমন ভরসাও দিতে পারি না। খুব সম্ভব আমরাও ফিরব না। তাহলে আর সূর্যনগরীর গুপ্ত কথা জেনে আমাদের কি লাভ? লাভ? লাভ আবার কি? ক্যাপ্টেন স্কট প্রাণ দিয়েছিলেন মেরু প্রান্তের তুষার স্তূপের মধ্যে, তাতে তার কোনোই লাভ হয়নি। হিমালয়ের উচ্চতম শিখরের উপরে উঠতে গিয়েও অনেকে আত্মদান করেছে। মরবার সময় তারাও বোধহয় লাভ ক্ষতির কোনো কথাই ভেবে দেখেনি। কিন্তু সেই সব বীর প্রমাণ করে গেছেন যে ইচ্ছা করলেই মানুষ মৃত্যুকে জয় করতে পারে। মিস্টার ফিলিপ, আপনি দক্ষিণ আমেরিকার দিকে কবে যাত্রা করতে পারবেন? আমি হচ্ছি পরিব্রাজক। ভ্রমণ করাই আমার ধর্ম। যখনই যাত্রার ঘন্টা বাজবে তখনই আমি প্রস্তুত। ভ্রমণ করা আমার ধর্ম নয় বটে, কিন্তু সুন্দর অজানার আহ্বান সর্বদাই আমার কানে বাজে। তবে এখানে একটা কথা আছে, আপনার ওই সূর্যনগরীতে যাওয়ার জন্য কিছু আয়োজন তো করতে হবে নাকি? আয়োজন? কি আয়োজন? সেটা তো আপনিই বলতে পারবেন, কারণ আমরা কোনো দিনই ইকুয়েডরে যাইনি। সেখানে কিরকম বিপদের সম্ভাবনা সেটা আমরা জানি না। বিপদ? ওদেশে আমাদের জন্য যে অনেক রকম বিপদ আপদ অপেক্ষা করে আছে সে কথা আমি আগেই বলেছি। দুর্গম গহন অরণ্য, তার মধ্যে আছে হিংস্র জন্তু, নির্জন মরুচ্চেও শুষ্ক বিশাল পর্বত রাজ্য, তারই আনাচে কানাচে লুকিয়ে থাকবে শত শত লাল মানুষের সতর্ক চক্ষু। সেসব নিষ্ঠুর চোখ যখনই আমাদের আবিষ্কার করবে তখনই ছুটে আসবে উত্তপ্ত বুলেটের ঝটিকা। এসব বিপদ আমরা এখানে বসেই কল্পনা করে নিতে পারি, কিন্তু এর উপরেও আছে অজ্ঞাত সব বিপদ। তাদের কথা আমি জানি না, সুতরাং বলতেও পারবো না। তবে আর ওসব কথা ভেবে লাভ নেই। অজানাকে জানবো আমরা গায়ের জোরে। কেবল এইটুকু আজ স্থির হয়ে রইল, আজ থেকে 15 দিনের মধ্যে আমরা ভারতবর্ষের আশ্রয় ত্যাগ করব। আমার বুকের ভিতরে প্রাণটা যেন নেচে উঠল আনন্দে। নীল সাগরের সুদূর পাড়ে আছে দক্ষিণ আমেরিকার বিরাট হিমালয়, এবং তারই কোলে লুকিয়ে আছে সূর্যনগরীর গুপ্ত রহস্য। সেখানে বনে বনে রাজত্ব করে জাগুয়ার বাঘ, অজগর আর র্যাশ সাপ। ঘোড়া ছুটিয়ে পাহারা দেয় মাথায় পালক পরা বন্য লাল মানুষের দল। তারা পুজো করে অদ্ভুত সব দেবতাকে, নরবলি দেয়, হয়তো এখনো মানুষের মাংস খায়। বিপদে সেই বেড়াজালের মধ্যে আছে না জানি কত বৈচিত্র্যের রোমাঞ্চ, কত ঘটনার পর ঘটনার মহোৎসব। আরো কিছুক্ষণ কথাবার্তা কয়ে ফিলিপ সেদিনের মতো বিদায় গ্রহণ করলেন। বিমল বলল, বিনয়বাবু, আপনিও আমাদের সঙ্গে যাচ্ছেন তো? না। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বিনয় বাবুর মেয়ে মৃণু। আজ এখানে তারও চায়ের নিমন্ত্রণ। এতক্ষণ সে ছিল অন্দরমহলে বাড়ির মেয়েদের কাছে। মৃণু ছুটে এসে বিনয়বাবুর গলা জড়িয়ে ধরে বলল, ও বাবা, তুমি সূর্যনগরীতে যাবে না কেন? তুই বুঝি আড়াল থেকে সব শুনছিলি? হ্যাঁ, কিন্তু তুমি যাবে না কেন? বিনয়বাবু মেয়ের মাথায় আদর করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোকে এখানে একলা ফেলে রেখে গেলে আমার মন যে কেমন কেমন করবে মা। কেন? তোমার মন কেমন করবে বাবা? আচ্ছা, আমাকেও সঙ্গে নিয়ে চলো না। তোকে সঙ্গে নিয়ে যাব সূর্যনগরীতে? বলিস কি রে? কেন বাবা, আমি কি আর ছোট্টটি আছি? এই মাসেই যে আমি 19 পার হলুম। আর আমার যে সাহসের অভাব নেই তাও তুমি জানো। হিমালয়ের সেই রাক্ষসরা যখন আমাকে ধরে নিয়ে গিয়েছিল তখন... থাক থাক, ও সব কথা আর বলতে হবে না, এখন বাড়ি চ। ও বিমল দা, আমি তোমাদের সঙ্গে যাব।
না মৃণু, তা হয় না। তুমি আমাদের মতো পুরুষ মানুষ নও। আমি যে পুরুষ মানুষ নই সেটা আর তোমাকে মনে করিয়ে দিতে হবে না মশাই, কিন্তু মেয়ে হলেই যে আলমারির সাজানো পুতুল হতে হবে এ কথা আমি মানব না। অজ্ঞাতবাসে যাবার সময় পাণ্ডবরাও কি দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে যায়নি? চাঁদ বিবি, রানী লক্ষ্মীবাই কি সাজানো পুতুল ছিলেন? আজও কি রাশিয়ার, চীন দেশে পুরুষের পাশে দাঁড়িয়ে মেয়েরা যুদ্ধ করছে না? মেয়ে হলেই ভীরু হতে হবে? তুমি তো জানো বিমলদা, আমিও বন্দুক, লাঠি, ছোড়া ধরতে পারি। সর্বনাশ, সর্বনাশ! বিমল, কুমার, দেখো দেখো, তোমাদের সঙ্গে থেকে থেকে মৃণুরও স্বভাব কিরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। পাগলের মতো মুখে যা আসছে তাই বলছে। একখানা খবরের কাগজ তুলে ধরে আড়ালে মুখ লুকিয়ে আমি খুব হাসতে লাগলুম। বিমল কোনো যুক্তি খুঁজে না পেয়ে বলল, দেখো মৃণু, তোমার জন্য আমরাও বকুনি খেয়ে মরছি। ওসব বাজে কথায় আমি ভুলছি না। আমায় না নিয়ে গেলে আমি কেঁদে কেটে রসাতল করব। এটা ঠিক মেয়ের মতোই কথা হলো বটে। তা তুমি কেঁদে জিততে চাও? হ্যাঁ তাই, আমায় না নিয়ে গেলে আমি আজ কাঁদবো, কাল কাঁদবো, রোজ কাঁদবো, আমি কেঁদেই জিতবো। বলছি বিনয়বাবু, মৃণুর অশ্রুসাগরে যদি তলিয়ে যেতে না চান তাহলে ওর কথায় সায় দিয়ে আত্মরক্ষা করুন। বিনয়বাবু খানিকক্ষণ হতভম্বের মতো বসে রইলেন, তারপর মাথা চুলকোতে চুলকোতে বললেন, কালে কালে হলো কি? পৃথিবী উল্টাতে আর বুঝি দেরি নেই। বাঘার রাগ হয়েছে। সারমেয় শ্রেষ্ঠ বাঘার সঙ্গে তোমাদের অনেকেরই বোধহয় চেনাশোনা আছে, তবে যারা এখনো বাঘার নাম শোনেননি তাদের জানিয়ে রাখা দরকার, সে হচ্ছে মস্ত বড় একটি দেশি কুকুর। দেশি হলেও বুদ্ধি, শক্তি, সাহস ও বিক্রমে বাঘা হচ্ছে অসাধারণ। তার গুণে আমি ও বিমল কতবার কত বিপদ থেকে উদ্ধার লাভ করেছি সে আর বলার মতো নয়। বিমলের সঙ্গে বৈঠকখানায় ঢুকে দেখি রামহরি গেলাস তুলে জলপান করছে, আর বাঘা তার মুখের পানে চেয়ে ধমক দিচ্ছে ঘেউ ঘেউ করে। রামহরি বিমলের পুরাতন ভৃত্য। বিমল শুধল, কি গো রামহরি, বাঘা এত চটেছে কেন? ওকে আমার রসগোল্লার ভাগ দিতে ভুলে গিয়েছি। রাগ করিস নে রে বাঘা, আয় তোকে দুখানা বিস্কুট দিচ্ছি। তাকে দুখানা বিস্কুট বার করে দিল। বাঘা ঘন ঘন ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানাল। হ্যাঁ রামহরি, আরো 2-4 দিন ভালো করে রসগোল্লা খেয়ে নাও, বুঝলে? কারণ শিগগিরই আমরা যে দেশে যাচ্ছি সেখানে ময়রারা রসগোল্লা বানায় না। তার মানে তোমরা আবার কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, লাল মানুষদের মুল্লুকে। ও বাবা, সেটা আবার কোথায় গো? আমেরিকার নাম শুনেছো তো? সেইখানে। মাফ করো খোকা বাবু, মাফ করো। বুড়ো হয়েছি বটে, কিন্তু আমার ভীমরতি হয়নি। এই গঙ্গার তীর ছেড়ে ওই লেচ্ছ মূল্যকে আমি যাব না। হ্যাঁ, তোমাকে যেতেই হবে। কখনো না, কখনো না। আমায় কি তোমরা কলুর বলদ পেয়েছো নাকি? নাকে দড়ি দিয়ে যেখানে খুশি টেনে নিয়ে যাবে? হায় ভগবান, আচ্ছা মাথা পাগলদের পাল্লায় পড়েছি গো। হাড় মাংস জ্বালিয়ে মারলে। ছাড়ো বিমল, এই যাত্রায় রামহরিকে একটু রেহাই দাও। বুড়ো হলে লোকে একটু কাপুরুষ হয় বটে। কি রামহরিদাস কাপুরুষ? জানো, হাতে এক গাছা পাকা বাঁশের লাঠি পেলে আজও জমের তোয়াক্কা রাখি না। ঠিক এমন সময় ঝড়ের মতন ঘরে ঢুকে এলো মৃণু। ছুটে গিয়ে রামহরি 2 হাত চেপে ধরে সে নাচতে নাচতে উচ্ছ্বসিত স্বরে বলল, নাচো রামুদা নাচো, আমার সঙ্গে তুমিও একটু নাচো। আরে আরে, তুমি করো কি, করো কি? আমার কি আর তোমার সঙ্গে নাচবার বয়স আছে? না না রামুদা, তোমাকে একবার নাচতেই হবে। আজ আমার ভারী আনন্দের দিন।